বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি, আর আজ আপনারা মহাবিশ্বের সিক্রেট সিরিজের পঞ্চম এপিসোড দেখতে যাচ্ছেন। আগের এপিসোডে আমি আপনাদের সাথে চারটে খুবই অসাম বিষয় ডিসকাস করেছিলাম। প্রথম বিষয়টা হলো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী অর্থাৎ হযরত তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জাজিরাতে দাজ্জালকে দেখেছিলেন, সেই একই জাজিরাতে তিনি আরও একটা খুবই অদ্ভুত প্রাণীকেও দেখেছিলেন, যে মানুষের মতো কথা বলতো, আর যার নাম তামিমুদ্দারি বলেছিলেন জাসাসা। জাসাসা অর্থাৎ দাজ্জালের সেই ইনফর্মার, যে পানিতে পূর্ণ রাস্তাকে ক্রস করে এখানে আমাদের এই দুনিয়াতে দাজ্জালের হয়ে জাসুসি করতে আসতো। দ্বিতীয় কথা, আর বাই দ্য ওয়ে, এই চারটে বিষয়কেই আমি শুধুমাত্র এ কারণে রিভাইজ করছি যাতে করে আপনাদের আগের এপিসোডের গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো মনে পড়ে যায়, কারণ আজ অনেক দিন পর এপিসোড রিলিজ হচ্ছে। দ্বিতীয় কথা, মুসা আলাহিসাল্লামকে খিজির আলাহিসাল্লাম কে এমন পানির কাছে পেয়েছিলেন যেখানে মুসার লবণ লাগানো ভাজা মাছ জীবিত হয়ে গিয়েছিল। তৃতীয় কথা, যে জাসাসা হযরত খিজির আর হযরত ঈসা আলাইহিসসালাম তিনজনকে নিয়েই যে সমস্ত হাদিস মজুদ আছে, সেগুলোতে এই তিনজনের শরীরেই কোনো এক প্রকারের স্পেশাল কাপড় থাকার উল্লেখ পাওয়া যায়। আর চতুর্থ কথা, যে যে জমিনের উপর তারা এই মুহূর্তে মজুদ আছে, সেখান পর্যন্ত আমরা অথবা আমাদের কাছ পর্যন্ত তারা পানিকে ক্রস করার পরেই পৌঁছাতে পারে। আমাদের জন্য তারা জাজিরাতে আছে, বহু দূরের জমিনে, যে জমিন আর আমাদের মাঝে পানি আছে। জাসাসাওয়ালা এপিসোডে এই বিষয়টা খুবই খুবই ক্লিয়ার যে সে কোনো জাজিরাতে আছে। হযরত ঈসা আলাইহিসসালামওয়ালা এপিসোডেও এই বিষয়টা খুবই ক্লিয়ার, কারণ যখন হযরত ঈসা আলাইহিসসালাম আবারও ফিরে আসবেন, তখন তার চুল থেকে পানি টপকাতে থাকবে। আর মুসা ও খিজিরের ঘটনাতেও এই বিষয়টা খুবই ক্লিয়ার, কারণ যেখানে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন, সেই দিকে তাদের প্রথম সফর নৌকায় বসে পানি অতিক্রম করার পরেই শুরু হয়েছিল। আর লাস্টলি, আগের এপিসোডে আমরা আর্থের কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম, যে কোন আয়াত, হাদিস আর সায়েন্টিফিক ফ্যাক্টসের ওপর ভিত্তি করে আমরা এই কথা বলতে পারি যে আর্থ স্রেফ আমাদের এই দুনিয়ার নাম নয়, বরং আর্থ আমাদের এই মহাবিশ্বের সর্বদিকে ছড়িয়ে থাকা, বিছিয়ে থাকা স্থানের নাম। অ্যান্ড আই হোপ আপনারা আগের এপিসোড দেখেছেন, কারণ আজকের এপিসোডের আসল মজা আপনারা স্রেফ তখনই পাবেন যখন আগের এপিসোড আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন। তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই, এই প্রশ্নের দিকে যে তাহলে এই অন্যান্য আর্থে, সেই অন্যান্য জমিনে আমরা ছাড়া আর কি কি না মজুদ থাকতে পারে। বাই দ্য ওয়ে, আগের এপিসোডের শেষে আমার আর আপনাদের জন্য সহজ করার প্রয়োজনে একটা নোমেনক্লেচার সেট করেছিলাম, অর্থাৎ কিছু শব্দ ডিসাইড করেছিলাম যে যখন যখন সেই শব্দগুলো আমরা বলবো, তখন এই সিরিজের কনটেক্সটে সেই শব্দের অর্থ কী হবে। আর আমাদের নোমেনক্লেচারে একটা শব্দ ছিল আর্থ, আর তা হলো যে যখন যখন আমি আর্থ শব্দটা বলবো, তখন এর অর্থ আমাদের এই দুনিয়া প্লাস আসমানে মজুদ থাকা সমস্ত গ্রহ হবে, অর্থাৎ এই মহাবিশ্বে থাকা সেই সমস্ত সারফেস, সেই সমস্ত ভূখণ্ড যার ওপর পা রেখে চলা যেতে পারে, তাদের ওপর দাঁড়ানো যেতে পারে, হোক তা চাঁদ, হোক তা মঙ্গল গ্রহ, অথবা বহু দূরের কোনো ডিপ স্পেসে থাকা অজানা গ্রহ। তো চলুন আমরা শুরু করি আজকে সিরিজের এক সম্পূর্ণ নতুন ফেজ। আজ যদি কথা বলা হয় যে আমরা স্পেস টেকনোলজির এক নতুন যুগের মধ্য দিয়ে যাচ্ছি, তাহলে হয়তো ভুল হবে না। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে এলন মাস্ক, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, যে মানুষটার নেটওয়ার্থ এই ভিডিওর রেকর্ড হওয়ার সময় $271 বিলিয়ন, তিনি সেখানে মঙ্গল গ্রহে গোটা একটা শহর আবাদ করার জন্য মিশনস প্রেরণ করছেন। আমেরিকার স্পেস এজেন্সির নাম হলো নাসা, আর সেখানে ইলনের একটা ব্যক্তিগত স্পেস কোম্পানি আছে যার নাম হলো স্পেস এক্স। এই মুহূর্তে মার্স তথা মঙ্গল গ্রহে নাসার 30টা রোবটস ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে মার্সের চারদিকে স্পেস এক্সের 14টার থেকেও বেশি স্রেফ স্যাটেলাইট ঘুরছে। আজ মানুষ
আর্থের অন্যান্য অংশে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছে। অন্যান্য গ্রহ, অন্যান্য জমিনকে এক্সপ্লোর করার জন্য অ্যাংসাস হয়ে উঠেছে, পিপাসার্ত হয়ে আছে। কিন্তু স্পেস টেকনোলজির আগের মানুষ কীরূপ ছিল? আমি আপনাদেরকে ঊনবিংশ শতাব্দী থেকে একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিচ্ছি, যে যখন 1910 সালে একটা ধূমকেতু দেখতে পাওয়া গেল, তো মজার কথা হলো সেসব দিনেই বাই চান্স ইংল্যান্ডের বাদশাও মৃত্যুবরণ করলো। আর বাস, যেই এই ঘটনাটা ঘটলো, খবরের কাগজগুলোয় কত প্রকারেরই না খবর ছাপা শুরু হয়ে গেল যে ধূমকেতু দেখতে পাওয়া গিয়েছে, বাদশার মৃত্যু হয়ে গিয়েছে, আকাশ থেকে আসমানি প্রাণীদের আক্রমণ হতে যাচ্ছে, এমনকি এত দূর যে মার্কেটে এমন সব মেডিসিন পর্যন্ত এসে পৌঁছে গেল যা আসমান থেকে আগত মাকলুকের আক্রমণ থেকে বাঁচতে খুবই উপকারী প্রমাণিত। আর কয়েক বছর পর জানতে পারা গেল যে সেগুলো চিনির তৈরি ট্যাবলেটস মাত্র। বাট দ্য পয়েন্ট ইজ যে আমাদের থেকে মাত্র 100 বছর আগের মানুষগুলো যখন আসমানের দিকে তাকালো, তখন তাদের মনে আসমানে অন্যান্য দুনিয়াতে বসবাসকারী মাখলুকাতের কথা একবার তো অতি অবশ্যই উঠে এলো। এখন তার আগে মধ্যযুগ 1400 খ্রিস্টাব্দের কথা, যখন ইটালির একজন পাদ্রী জুডানো ব্রুনো দুনিয়াকে একটা বৈপ্লবিক আইডিয়া পেশ করলো। এমন এক আইডিয়া যেটাকে মানুষের সামনে তুলে ধরার পর জুডানো ব্রুনোর মৃত্যুদণ্ড হয়েছিল। জুডানোর আগে দুনিয়াতে এটা মনে করা হতো যে আমাদের দুনিয়া এই সমগ্র ইউনিভার্সের কেন্দ্র, সেন্টার, আর এই সব কিছু শুধুমাত্র আমাদের দুনিয়াকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু ব্রুনো শুধুমাত্র অন্যান্য গ্রহের কথা প্রেডিক্ট করলেন না, বরং তিনি এটাও বললেন যে সেই সমস্ত গ্রহে আমাদের মতোই শ্বাস নেওয়া প্রাণীর অস্তিত্বও থাকতে পারে। আর তখনই জুডানোর এই আইডিয়া খুবই পপুলার হয়ে গিয়েছিল, এমনকি অন্যান্য গ্রহে মজুদ থাকা জীবনের আইডিয়াও। তারপর ব্রুনোর আগে, বহু আগে, যদি আপনারা আমার সাথে প্রস্তর যুগে চলে যান, তাহলে সেখানে আপনারা সবচেয়ে বেশি এমন ইমপ্রেশনস দেখতে পাবেন যে যাতে মনে হবে যে প্রস্তর যুগের মানুষেরাও কখনো না কখনো অন্যান্য গ্রহতে বসবাসকারীদের বিষয়ে অতি অবশ্যই ভাবনা চিন্তা করত। যেমন আপনাদের মনে থাকবে যে প্রথম সিজনে আমি আপনাদেরকে গুহার ভিতরে তার দেওয়ালের উপরে প্রস্তর যুগের কিছু পেন্টিংস দেখিয়েছিলাম, যেগুলো হাজার হাজার বছর আগে সেই গুহাতে বসবাসকারীরা সম্ভবত রাতের বেলায় আগুনের আলোতে তৈরি করেছিল। ব্যক্তিগতভাবে যখনই আমি সেই পেন্টিংসগুলোকে দেখি, তখনই আমার দারুণ লাগে, আমি এক ট্রান্সে চলে যাই। ইমাজিন করুন, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন মানুষ গুহাতে বসবাস করত। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই গুহাতে বসবাস করা কোনো অদ্ভুত বিষয় নয়। আমি বুঝি যে যখন স্টোন এজের কথা হয়, তো প্রায়শই মানুষ শক পেয়ে যায় যে ভাই, হজরতে ইনসান কবে গুহাতে থাকছিল। তো লেট মি টেল ইউ যে প্রায় 10,000 বছর বা তার আগে মানুষ এমনই এক দুনিয়াতে বসবাস করত যেটাকে আজ আমরা স্টোন এজ বলতে পারি, অর্থাৎ পাহাড়ের গুহাতে বসবাস করার জমানা, অথবা পশুর চামড়ায় তৈরি করা ঝুপড়িতে থাকার জমানা। আর নাহলের দুটো আয়াত এমন আছে যাতে স্টোন এজের জিকির খুবই স্পষ্টভাবে পাওয়া যায়। সূরা আন-নাহলের আয়াত নাম্বার 80 আর 81, যে তিনি তোমাদের জন্য চতুষ্পদী প্রাণীর চামড়ার ঘর তৈরি করেছেন, আর তিনি তোমাদের জন্য পাহাড়গুলোতে গুহাও তৈরি করেছেন। আর গুহাতে বসবাস করার এই পিরিয়ডটাকেই আজ আমরা স্টোন এজ বলি। এখন 2 মিনিটের জন্য আপনারা আমাকে অনুমতি দিন, আমি আপনাদেরকে আমার সাথে হাজার হাজার বছরের প্রাচীন প্রস্তর যুগে নিয়ে যাই, যে সেই সময়ের মানুষের দৈনন্দিন জীবন কেমন হতো। সেই জমানাতে স্রেফ দুটো প্রফেশনস ছিল, হান্টার আর গ্যাদারার। অর্থাৎ হয় খোলা ময়দানে গিয়ে বড় বড় পশু শিকার করে নাও, যেমন ম্যামথ ইত্যাদি, অথবা গভীর জঙ্গলে গিয়ে ফুল, পাতা, ফল আর শেকড় বাকড় সংগ্রহ করে নাও। এখন আপনারা ইমাজিন করুন যে এতটা লিমিটেড জীবন হওয়ায় তারা নিজেদের অবসর সময় কিভাবে ব্যয় করত। পেন্টিংস, তারা গুহার দেওয়ালাতে রেড ওকার অর্থাৎ লাল মাটি দিয়ে ছবি তৈরি করত। আর এখন পর্যন্ত দুনিয়ার 27টা দেশে ডজন ডজন এমন গুহা পাওয়া গিয়েছে যেগুলোতে হাজার হাজার বছরের প্রাচীন ছবি তৈরি করা আছে, আর যেগুলো আজ আমরা কেভ পেন্টিংস বলি। আর এই গুহাগুলোতে এমন এমন সুন্দর ছবি তৈরি করা আছে
যে যখন পাবলো পিকাসো অর্থাৎ আমাদের জমানার এক বিশাল বড় পেইন্টার যখন স্পেনের আলতামিরা গুহা ভিজিট করলেন, তো তাতে থাকা পেন্টিংস দেখার পর পিকাসো বলেছিলেন যে আফটার আলতামিরা এভরিথিং ইজ ডিকাডেন্স, অর্থাৎ আলতামিরা দেখার পর সব কিছু এখন ক্ষয়িষ্ণু বলে মনে হচ্ছে। ওকে, এখন ইউটার সিগো ক্যানিয়নের গুহাতে এমন এক কেভ পেন্টিংস তৈরি করা আছে যাতে হাজার হাজার বছরের প্রাচীন লোকেরা এক খুবই স্ট্রেঞ্জ অদ্ভুত জিনিস তৈরি করেছে। এই ছবিটা দেখুন, কি বোঝা যাচ্ছে? রাইট সাইডে 4টে লোক দাঁড়িয়ে আছে। আপনারা তাদের চুলও দেখতে পারেন, তাদের উচ্চতার একটা ধারণা করতে পারেন, আর তাদের মাথা আর বাহু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো লেফট সাইডে আপনারা এক অদ্ভুত ফিগার দেখতে পাচ্ছেন, যেটা মানুষ নাকি অন্য কিছু, নোবডি ক্যান রিয়েলি সে। হ্যাঁ, আপনারা এতটুকু অতি অবশ্যই বলতে পারেন যে এটা মানুষের মতো কোনো এক জিনিস, কারণ এর একটা মাথা আছে, কিন্তু এর শরীর কেমন এটা বলা মুশকিল। ব্যাস এতটুকু ধারণা করা যেতে পারে যে এটা কোনো জীব যা খুবই উচ্চতা বিশিষ্ট আর যেটা হাওয়াতে ফ্লোট করছে। আর আজ এই মুহূর্তে একটা গোটা স্কুল অফ থট মজুদ আছে যারা এই বিষয়টাকে বিশ্বাস করে যে স্টোন এজে মানুষ নিশ্চিতরূপে এমন কোনো মাকলুক দেখেছে যে যেটা ছিল তো জীব, কিন্তু কোনো দিক থেকেই তা মানুষ ছিল না, বরং অন্য কোনো দুনিয়া থেকে এখানে আমাদের দুনিয়াতে আসতো। বাই দ্য ওয়ে, যে পেন্টিংস এইমাত্র আমি আপনাদেরকে দেখালাম, অর্থাৎ সিগো ক্যানিয়নের কেভ পেন্টিংস, আর যে পেন্টিংস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেই চিত্রকরেরা এক্স্যাক্টলি কী তৈরি করেছিল, ট্রাস্ট মি, এক খুবই অসাম আর আশ্চর্যজনক টপিক। আর ইনশাল্লাহ টাইম ট্রাভেল সিরিজে যখন আমি আপনাদেরকে 38,000 বছরের পুরাতন দুনিয়াতে নিয়ে যাব, তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই ফ্লোটিং ফিগার আর এখনই যে পেন্টিংসগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেগুলোর পিছনে লুকিয়ে থাকা আশ্চর্যজনক কাহিনী অতি অবশ্যই শোনাবো। আর সেই পেন্টিংসগুলোর মধ্যে প্রথম পেন্টিং হলো এটা, ফ্রান্সের গুহাতে পাওয়া এক অদ্ভুত কেভ রিলিফ অর্থাৎ গুহার দেওয়ালে খোদাই করে তৈরি করা এক ছবি, যেটার নাম হলো দ্য সরসরার অফ গ্রটে ডি গ্যাবিও, অর্থাৎ গ্যাবিও গুহার জাদুঘর। আর এই নাম একে কেন দেওয়া হলো এটাকে ভালোভাবে দেখুন। মানুষের স্টাইলে বসে থাকা একটা হরিণ, যে যার মাথায় শিংও আছে, যার শরীর আর মাথা হরিণের মতো, কিন্তু এর হাত আর পা পুরোপুরি মানুষের মতো। আজ থেকে বহু হাজার বছর আগে যে ব্যক্তি এই ছবিটা তৈরি করে থাকুক, আপনাদের কি মনে হয় সে কোন জিনিস দেখে এর ইন্সপিরেশন নিয়েছে? কিন্তু এর থেকেও বেশি অদ্ভুত আরও এক কেভ পেন্টিং, ফ্রান্সেরই আরও এক গুহাতে তৈরি করা, দ্য সরসরার ফ্রম ট্রয়াস ফেরারাস, অর্থাৎ ট্রয়াস ফেরারারের গুহার জাদুঘর। আজ থেকে 13,000 বছর আগে কারোর তৈরি করা এই অদ্ভুত পেন্টিং, যেটাকে দেখে আপনারা এতটুকু ফায়সাল্লাও করতে পারবেন না যে এটা মানুষ তৈরি করার প্রচেষ্টা করা হয়েছে নাকি পশু। এমন এক ফিগার যার পিছনের দুটো পা মানুষের, যার দুটো হাতও মানুষের, আর এমনকি যার মুখমণ্ডলও মানুষের, কিন্তু তার শরীর আর তার দাঁড়িয়ে থাকার স্টাইল, এর পোস্চার সম্পূর্ণরূপে এক প্রাণীর মতো, যার মাথার ওপর শিং আছে, মানুষের মতো স্টাইলে দাঁড়িয়ে হাঁটতে থাকা এক হরিণ। স্রেফ কয়েক মুহূর্তের জন্য ইমাজিন করুন যে 13,000 বছর আগে আখেরে তারা কোন মাগলুককে দেখে এই আইডিয়াটা নিয়ে থাকতে পারে। আর লাস্টলি জার্মানির উল মিউজিয়ামে রাখা 38,000 বছরের পুরাতন একটা আর্টিফ্যাক্ট, যেটাকে লোয়েনমেঞ্চ অথবা দ্য লায়ন ম্যান অফ হলেনস্টাইন বলা হয়, এমন এক মূর্তি যার গোটা শরীরটা মানুষের, কিন্তু শুধুমাত্র এর মাথা সিংহের মাথার মতো তৈরি করা। এই মুহূর্তে যে জিনিসটা আপনারা দেখছেন তা হলো মানুষের ইতিহাসের সবচেয়ে প্রাচীন আর্টিফ্যাক্টসগুলোর মধ্যে হতে একটা আর্টিফ্যাক্ট। আর এই মুহূর্তে বেশিরভাগ আর্কিওলজিস্ট অর্থাৎ পুরাতত্ত্ব স্টাডি কারণেওয়ালা বিজ্ঞানীগণ একটা বিষয়ে একমত হয়ে গিয়েছেন যে লোয়েনমেঞ্চ দুটোর মধ্যে স্রেফ একটা জিনিসের নাম হতে পারে, যে 38,000 বছর আগে একে খোদাই কর্নেওয়ালারা হয় অন্য কোনো জমিনের মাগলুককে ইমাজিন করে একে খোদাই করেছিল, অথবা তারা বাস্তবেই নিজেদের চোখের সামনে সিংহের মাথা
আর মানুষের শরীরওয়ালা কোনো মাখলুক ঘুরে বেড়াতে দেখে থাকবে। আর এই দুটোর মধ্যে সত্য কোনটা, ইনশাল্লাহ আগামীতে আসা টাইম ট্রাভেল সিরিজে ইনশাল্লাহ খুবই ডিটেলসে ডিসকাস করব। কিন্তু আপাতত এটা বলার উদ্দেশ্য শুধুমাত্র এতটুকু যে ইভেন স্টোন এজেও মানুষ ছাড়া অন্যান্য মাখলুকের প্রেজেন্সের কনসেপ্ট অতি অবশ্যই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন তো হলো এটা যে আসলেই কি মানুষ ছাড়া অন্যান্য দুনিয়াতে অন্যান্য মাখলুক এক্সিস্ট করে? অন্যান্য গ্রহেও কি জীবনের অস্তিত্ব থাকতে পারে? কিন্তু প্রশ্নটা হলো জীবন আখেরে কাকে বলে? আমি আপনাদেরকে একটা অদ্ভুত কথা বলি। আপনারা জানেন কি যে আজ পর্যন্ত জীবন এবং মৃত্যুর কোনো একটা ডেফিনেশন কখনো তৈরিই হয়নি। আজ পর্যন্ত এর ফাইসাল্লা সম্ভবই হয়নি যে জীবন এক্স্যাক্টলি কোন জিনিসের নাম। এই মুহূর্তে জীবনের 123টা ডেফিনেশন এক্সিস্ট করছে যে জীবন কী জিনিস। আজ পর্যন্ত আমরা এটাই ডিসাইড করতে পারলাম না যে জীবন কাকে বলে, এর কতগুলো রূপ, তা কত প্রকারের। আর ঠিক এই কারণেই আমরা এই দুনিয়ার জীবনকে বলি দ্য লাইফ অ্যাজ উই নো ইট, অর্থাৎ সেটাই জীবন যেটা আমরা জানি। ওকে, এখন অন্যান্য দুনিয়াতে জীবনের অস্তিত্বের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে সবার আগে আমরা সেই প্রশ্নটা করে নিই যেটা টেকনিক্যালি সবার আগেই সে প্রশ্ন করা উচিত, যে আমাদের নিজেদের গ্রহে, যে আমাদের এই দুনিয়াতে জীবন কিভাবে শুরু হলো। আপনারা জানেন যে এটা একটা রিডল, যে এখানে জীবনের শুরু কিভাবে হলো, এক রহস্য। যদি আপনারা গত 5000 বছরের ইতিহাসকে স্টাডি করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে থ্রু আউট দ্য হিস্ট্রি মানুষ 10টা প্রশ্ন এমন করেছে যেগুলোর আজ পর্যন্ত কারোর কাছে কোনো উত্তর নেই। আর এই 10টার মধ্যে একটা প্রশ্ন হলো এটা, যে এই দুনিয়াতে জীবনের শুরু কিভাবে হয়েছিল। যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে নিই, যদি আমরা এই দুনিয়াতে জীবনের শুরুকে ট্রেস করে নিতে পারি, তাহলে আমরা সেই সিক্রেটটা পেয়ে যাব, যাতে আমরা এটা জানতে পেরে যাব যে অন্যান্য গ্রহে জীবন কিভাবে শুরু হতে পারে। আর যতদূর আমার মনে হয় আমি এই প্রশ্নের উত্তর বেশ কিছুটা ধারণা করতে পেরেছি, যেটা আজ আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে জীবন কিভাবে শুরু হয়েছিল। এই উত্তরটা দিতে দুটো তরিকা আছে। প্রথমটা হলো ধর্ম আর দ্বিতীয়টা বিজ্ঞান। যদি আমরা ধর্মের কথা বলি তো হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে তো আমরা জানি যে মহান আল্লাহ তাকে নিজের হাতে তৈরি করেছেন, এ কথা সূরা সদে লেখা আছে। কিন্তু আদম আলাইহিস সালাম তো ছিলেন প্রথম মানুষ, আর সেখানে জীবন ইটসেলফ তো আদম আলাইহিস সালামের বহু আগে এক্সিস্ট করত। তো সেই জীবনের শুরু কিভাবে হলো? আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখে নিন যে মানুষ এই পৃথিবীতে এসেছে খুব বেশি হলে 8 অথবা 10 লক্ষ বছর আগে। এখন পর্যন্ত এর থেকে বেশি পুরাতন মানুষের ট্রেস কোথাও পাওয়া যায়নি। কিন্তু ডাইনোসরস, মানুষের তুলনায় ডাইনোসরস 16 কোটি বছর পর্যন্ত এই দুনিয়াতে রাজত্ব করেছে, 16 crore ইয়ার্স। আজ পর্যন্ত আমরা তাদের টোটাল 700 প্রকারের খাঁচা আবিষ্কার করেছি। কোনোটা লম্বা গলাওয়ালা পাতা খেকো ডাইনোসর, কোনোটা শক্ত আর্মার আর লড়াই করনেওয়ালা ডাইনোসর, কোনোটা গোস্ত খেকো টিরেক্স, যেটা জুরাসিক পার্ক ফিল্মের পর খুবই ফেমাস হয়ে গিয়েছিল। আর তারপর আমার পার্সোনাল ফেভারিট র্যাপটরস। এই বিষয়টা খুব কম মানুষই জানে যে র্যাপটর যদিও সাইজে ছিল একটা ছোট ডাইনোসর, অর্থাৎ এটা টিরেক্সের মতো খুব বড় ছিল না, কিন্তু এটা থিওরাইজ করা হয়েছে যে যদি ডাইনোসর এই দুনিয়াতে আরও কিছুদিন বেশি থাকতো তাহলে র্যাপটরস তাদের একটা ডমিন্যান্ট স্পেসিসে পরিণত হয়ে যেত, তারপর যার মোকাবেলা বাকি ডাইনোসরেরা করতে পারতো না। আর এর কারণটাও খুব মজার, যে র্যাপটরস না শুধুমাত্র খুবই বুদ্ধিমান, খুবই ইন্টেলিজেন্ট প্রজাতি ছিল, বরং তারা একে অপরের সাথে ভোকাল কমিউনিকেশন করা শুরু করে দিয়েছিল। আজ আমরা তাদের যে খাঁচা পেয়েছি স্কেলিটন, সেই খাঁচার রেজোনেটিং চেম্বার্স, অর্থাৎ তার গলার হাড়গুলো দেখে জানতে পারা যায় যে র্যাপটরস একে অপরের সাথে খুবই সফিস্টিকেটেড স্টাইলে ভোকালাইজেশন করতে সক্ষম হয়ে গিয়েছিল, অর্থাৎ সরল করে বললে কোনো এক প্রকারের ভাষা বলতে সক্ষম। তো এই সব কিছু জীবনের এতটা অ্যামেজিং রূপ কোথা থেকে এসেছিল? 1 মিনিটের জন্য ইমাজিন করুন
যে কত না প্রকারের মাকলুকাত অতিবাহিত হয়ে গিয়েছে। 16 কোটি বছর পর্যন্ত ডাইনোসরস এই দুনিয়াতে রোম করে যাচ্ছিল। এখন আপনারা সেই হাদিসটা বুঝতে পারছেন, যেটা আমি আপনাদেরকে আগের এপিসোডগুলোই শুনিয়েছিলাম। আল মুআজামুল কবির আত-তিবরানি, দালাইল নবুয়া আর সবুল ইমানে লিখিত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, যে যখন আল্লাহ আসমানগুলোকে সৃষ্টি করলেন তো নিজের জন্য সবচেয়ে উচ্চ আসমানকে বেছে নিলেন, আর বাকি সমস্ত আসমানে নিজের মাকলুকাতকে সৃষ্টি করলেন। সেই সমস্ত মাকলুকাত থেকে তিনি যাকে চাইলেন তাকে কায়েম রাখলেন, আর যাকে চাইলেন তাকে শেষ করে দিলেন। ডাইনোসরসরাও এসেছিল আর তারপর শেষ হয়ে গেল। আর আই ওয়ান্ডার যে ডাইনোসরের মতো আরও কত প্রকারেরই না জীবন অতিবাহিত হয়ে গিয়েছে। এখন সায়েন্সে জীবনের শুরু নিয়ে যে থিওরি মজুদ আছে তাকে অপারিন হালডেন থিওরি বলে। বাই দ্য ওয়ে, আমাদের এখানে থিওরির অর্থ মনে করা হয় এক বানানো কাহিনী। এমনটা কিছুই নয়, বরং সমস্ত যুক্তি প্রমাণকে সামনে রেখে যে লজিক্যাল কনক্লুশন তৈরি হতে দেখতে পাওয়া যায় সেটাকেই একটা থিওরি বলে। আর অপারিন হালডেন থিওরি বলছে যে সমুদ্রের গভীর পানিতে, যেখানে বহু প্রকারের কেমিক্যাল এলিমেন্টস একসাথে মজুদ ছিল, যেমন অক্সিজেন যা অলরেডি পানিতে থাকে, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি, সেখানে সেই গভীর পানির কোথাও জীবনের শুরু হয়েছিল। এক জীবন্ত কোষ অস্তিত্বে এলো, আর তারপর লক্ষ লক্ষ বছরের ইভলিউশনের পর মাছ অস্তিত্বে এলো, আর তারপর এইভাবে ইভেনচুয়ালি জীবন শুরু হলো। এই মাছের কথাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড। ওকে, এই থিওরির নাম হলো অপারিন হালডেন থিওরি। আর এক লম্বা সময় পর্যন্ত এটা স্রেফ একটা থিওরি ছিল, কিন্তু 1952-তে একটা খুবই অবাক করে দেওয়ার মতো বিষয় ঘটে গেল। আমার মনে আছে যে আমার সেকেন্ড সিজন দ্য ডোরস অফ ওয়ান্ডার্স সিরিজে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের শরীর 29 ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে তৈরি। আপনারা কখনো হয়তো শুনেও থাকবেন যে অমুক ব্যক্তির আয়রন কমে গিয়েছে, বা অমুক ব্যক্তির ক্যালসিয়াম কমে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই আয়রন আর ক্যালসিয়াম কী জিনিস? এরা বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস, আর এমনই 29 কেমিক্যাল এলিমেন্টস মিলিত হয়ে একটা মানুষের শরীর তৈরি হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং কথা এটা নয়, বরং মজার কথা হলো তো এটা যে 29-এর মধ্যে 23 এলিমেন্টস তো স্রেফ অল্প পরিমাণে থাকে, একদম ট্রেস অ্যামাউন্টে। যেমন সোডিয়াম, তা স্রেফ 0.2% থাকে, যেমন ম্যাগনেসিয়াম স্রেফ 0.1% থাকে। কিন্তু মানুষের শরীর তৈরিকারী আসল এলিমেন্টস শুধুমাত্র একমাত্র 6টা: কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার। শুধুমাত্র এই 6টা এলিমেন্টস মিলিত হয়ে স্রেফ মানুষই নয়, বরং এই দুনিয়ার সমস্ত প্রাণী তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা খুবই মজার কথা বলি। একটু ভাবুন যে এটা কি সম্ভব যে যদি আপনারা এই 6টা কেমিক্যাল এলিমেন্টসকে মিলিত করে একটা স্থানে রেখে দেন, কিছুদিন অপেক্ষা করেন, তাহলে তা থেকে একটা প্রাণ জীব বেরিয়ে আসবে। এরূপটা কি সম্ভব? 1952-তে এমন দুজন সায়েন্টিস্ট ছিলেন যাদের মনে এক্স্যাক্টলি এই খেয়ালটাই এলো। ইউনিভার্সিটি অফ শিকাগোর দুজন সায়েন্টিস্ট, স্ট্যানলি মিলার আর হ্যারল্ড উরে। তাদের মনে এক্স্যাক্টলি এই কথাটাই এলো যে যদি আমরা জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত এলিমেন্ট এক স্থানে মিক্স করে রেখে দিই তাহলে কি ঘটবে। তারা 29 এলিমেন্টসকে মিলিয়ে একটা মিক্সচার বা একটা মিশ্রণ তৈরি করলেন, আর সেটাকে আর্টিফিশিয়াল তরিকায় তৈরি করা এমন একটা পরিবেশে রাখলেন যেমন পরিবেশ গভীর সমুদ্রে হয়ে থাকে, অর্থাৎ তেমনই প্রেসার, তেমনই টেম্পারেচার। আর তারপর সেই মিশ্রণে বিদ্যুতের তরঙ্গ প্রেরণ করলেন ঠিক সেভাবেই যেমনটা ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশ গভীর সমুদ্রে থার্মাল ভেন্টসের কাছে হয়ে থাকে। আর তারপর সেই মিশ্রণটাকে খুবই মন দিয়ে দেখলেন যে তাতে কোথাও জীবনের কোনো চিহ্ন সৃষ্টি হয়েছে, কিন্তু না, মিশ্রণে কোনো কিছুই জন্ম নেয়নি। সে সময় সেই গবেষণার ফলাফল নেগেটিভ হয়ে গেল, আর তাদের দুজনেরই মনে হলো যে আমাদের এই গবেষণা ব্যর্থ হয়েছে। আর তাই সেই দুজন সায়েন্টিস্ট সেই মিশ্রণকে কাঁচের এক টিউবে সিল করে একটা সেরোটাফ মেমোরেবল জিনিস হিসাবে বিশ্ববিদ্যালয়ের এক ল্যাবরেটরিতে সুরক্ষিত করে রেখে দিলেন। আর তারপর 55টা বছর কেটে গেল।
সেই 55 বছর ধরে টেকনোলজি বহু অ্যাডভান্সমেন্ট করে নিয়েছে। আপনারা তো জানেন যে মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। নতুন প্রকারের টেস্ট আবিষ্কৃত হয়েছে। আর 2007-এ কেউ আরও একবার কাঁচের এক টিউবে সিল করে রাখা সেই মিশ্রণটাকে বের করে সেটাকে খুবই ইন্টারেস্ট নিয়ে দেখতে থাকলো। সেটাকে খুবই সূক্ষ্ম মেশিনারি আর মডার্ন সায়েন্টিফিক টেস্টের মধ্য দিয়ে নিয়ে গেল, যাকে পেপার ক্রোমাটোগ্রাফি বলে। আর এটা কি, সেই মানুষগুলোর চোখ বিস্ফারিত হয়ে গেল, কারণ 55 বছরের এক লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর প্রাণহীন এলিমেন্টসের সেই মিশ্রণে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল। আর অ্যামাইনো অ্যাসিড কি, আমি আপনাদেরকে খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি যে অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। প্রোটিন নিজেদের মধ্যে মিলিত হয়ে কোষ তৈরি করে, আর তারপর কোষ নিজেদের মধ্যে মিলিত হয়ে এক জীবন্ত প্রাণ তৈরি করে, প্রাণী। এ বিষয়টা কেউই জানে না যে সেই মিশ্রণে অ্যামাইনো অ্যাসিড কিভাবে তৈরি হলো। কিন্তু এই এক্সপেরিমেন্ট কি একথার প্রমাণ যে বাস্তবেই গভীর সমুদ্রে জীবন কোথাও একটা অ্যাক্সিডেন্ট হিসাবে তৈরি হয়ে গিয়েছিল? এই মুহূর্তে দুনিয়াতে 500 প্রকারের অ্যামাইনো অ্যাসিডস মজুদ আছে, কিন্তু জীবনের জন্য স্রেফ 20টার প্রয়োজন হয়। মিলার আর উডের এক্সপেরিমেন্টে প্রায় 25টা অ্যামাইনো অ্যাসিডস তৈরি হয়েছিল, কিন্তু দে জাস্ট কুড নট হোল্ড আপ। তারা জুড়ে গিয়ে প্রোটিনস তৈরি করতে পারছিল না। এক সিম্পল মুভমেন্ট তাদেরকে তছনছ করে দিত, তাদেরকে ভেঙে দিত। আর এটা মনে হচ্ছিল যে তাদেরকে জুড়ে যাওয়ার আদেশ দেওয়া হচ্ছে না। দে জাস্ট কুড নট হোল্ড আপ উইথ ইচ আদার। এখন আমি আপনাদেরকে বলেছি যে সেই গবেষণায় তারা সেই সমস্ত 29টা এলিমেন্টস নিয়েছিলেন যেগুলো জীবনের জন্য জরুরি। সেই 29টার মধ্যে বেসিক্যালি 6টা এলিমেন্টস এমন যেগুলো থেকে জীবন তৈরি হয়। 6 বিল্ডিং ব্লকস: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস আর সালফার। আর এই 6টা এলিমেন্টস এই মুহূর্তে না শুধুমাত্র দুনিয়াতে, বরং এই সমগ্র মহাবিশ্বে চতুর্দিকে বিছানো আছে। হাইড্রোজেন জীবনের একটা বিল্ডিং ব্লক। এই সমগ্র কায়নাতের ইনফ্যাক্ট 70%, অর্থাৎ সব থেকে বেশি। তারপর অক্সিজেন, যার মাধ্যমে আমরা ব্রিদিং কার্য চালাই, তা এই মহাবিশ্বে 3য় নম্বরে সব থেকে বেশি। তারপর কার্বন, যা দিয়ে আমি আর আপনারা তৈরি হয়েছেন, এই দুনিয়া আর সমস্ত গ্রহে 4র্থ নম্বরে সব থেকে বেশি। আর আয়রন 6ষ্ঠ নম্বরে সব থেকে বেশি। এই সমস্ত এলিমেন্টস এই মহাবিশ্বে সর্বস্থানে মজুদ আছে। আমাদের দুনিয়া আর বহু অন্যান্য গ্রহতে মজুদ আছে। এখানের পর ওখানেও অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। তফাৎ শুধু এতটুকু যে সেই অ্যামাইনো অ্যাসিড ততক্ষণ পর্যন্ত একটা প্রোটিন তৈরি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহর আদেশ পায়। আর এখন আমি আপনাদেরকে আত-তালাকের সেই বিখ্যাত আয়াত নাম্বার 12 নিয়ে আসছি যে আল্লাহ হলেন তিনি যিনি সপ্ত আসমান তৈরি করেছেন, আর সেগুলোর মতোই জমিনও, আর তাদের মাঝে আল্লাহর আদেশ নাজিল হয়। কোনো সন্দেহ নেই যে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন আর সালফার আসমান ও জমিনের মাঝে সর্বস্থানে ছড়িয়ে আছে, কিন্তু জীবন তারা ততক্ষণ পর্যন্ত তৈরি করতে পারবে না যতক্ষণ না তারা আল্লাহর আদেশ পায়। আর আমরা জানি যে এই এলিমেন্ট সব দিকে বিছিয়ে আছে, সর্বস্থানে মজুদ আছে। আমরা এটাও জানি যে আসমানের মতো আরও জমিনও আছে। আয়াতের শব্দ মিসলা হুন্না, তাদের মতো, আসমানগুলোর মতো জমিন। আর আমাদেরকে এটাও বলা হচ্ছে যে এই জমিনগুলোতে আল্লাহর আদেশও নাজিল হচ্ছে। আর তাই এজন্যই ইবনে আব্বাস সেই মানুষটাকে বলেছিলেন যে সমস্ত জমিনে জীবন মজুদ আছে, কিন্তু যদি তোমাকে বলি তো তুমি মানবেই না, আর না মানা কুফর করা। এজন্যই ইবনে আব্বাস বলেছিলেন যে প্রত্যেক জমিনে নিজের আদম আছে, প্রত্যেক জমিনের নিজস্ব নূহ আছে, প্রত্যেক জমিনে নিজস্ব লোক আছে, কিন্তু যদি তোমাকে বলি তো তুমি মানবেই না। অ্যামেজিং! একবার যদি আপনারা একের থেকে বেশি জমিন, তাদের ওপর নাজিল হওয়া হুকুম আর জীবনের শুরুর কনসেপ্ট বুঝে যান, তাহলে মাথা ঘুরে যাবে। আর এরপর যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা শুনে আপনাদের মাথা বাস্তবেই ঘুরে যাবে। খুবই মজার কথা, আর আপনাদেরকে খুবই মন দিয়ে শুনতে হবে।
এইমাত্র আমি আপনাদেরকে বললাম যে 123টা জীবনের ভিন্ন ভিন্ন পরিচয় আছে। আজ পর্যন্ত এই বিষয়টা ডিসাইড পর্যন্ত করা গেল না যে জীবন এক্স্যাক্টলি কোন জিনিসের নাম। এখন প্রথমে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, আর তারপর আমি আপনাদেরকে দুজন মানুষের কথা বলবো। এই হাদিস 100% সহি হাদিস। এই হাদিস বুখারিতে আছে, জামিয়া তিরমিজিতেও আছে, মুসনাদে আহমদ, মুস্তাদরাক লিল হাকিম আর সুনান দারিমিতেও আছে। আর আমি প্রত্যেকটা হাদিসে থাকা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে মিলিয়ে এমন এক ঘটনার রূপে শোনাতে যাচ্ছি যা আগামীতে হাসরের দিনে সংঘটিত হবে। হাসরের দিন নবী আলাইহিসসালাম বলেছেন যে হাসরের দিন মাটির মতো রঙের এক স্পটেড পাঁঠাকে নিয়ে এসে জান্নাত আর জাহান্নামের মাঝে দাঁড় করানো হবে। মেন্ঢা অর্থাৎ গোল সিংওয়ালা একটা পুরুষ ভেড়া, যাকে ইংরেজিতে র্যাম বলে। আর আওয়াজ দেনেওয়ালা এক ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে যে ওহে জান্নাতীরা। তখন জান্নাতীরা হঠাৎ করেই ভয় পেয়ে ফেরেশতার দিকে তাকাবে, কারণ তারা ভয় পেয়ে যাবে যে সে তাদেরকে জান্নাত থেকে বের হতে বলবে না। তো তারা ভয় পেয়ে ফেরেশতার দিকে তাকাবে। তারপর ফেরেশতা সেই একই রকম একটা আওয়াজ জাহান্নামী দিকেও দেবে যে ওহে জাহান্নামের অধিবাসীরা। আর জাহান্নামীরা হঠাৎ করেই খুশি হয়ে ফেরেশতার দিকে তাকাবে, কারণ তাদের মনে হবে যে সে তাদেরকে জাহান্নাম থেকে বের হতে বলবে না। তো কিন্তু সেই ফেরেশতা তারপর তৃতীয় একটা আওয়াজ দেবে আর জিজ্ঞাসা করবে যে তোমরা কি এই মেন্ঢাকে চেনো? আর জান্নাত আর জাহান্নাম দুইয়ের অধিবাসীরাই বলবে যে হ্যাঁ, এটা মৃত্যুর মেন্ঢা। ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে মওত এক মেন্ঢের রূপে হবে। তারপর সেই ফেরেশতা আরও একবার বলবে যে হ্যাঁ, এ হলো মওত। আর এ কথা বলে সেই ফেরেশতা সেই মেন্ঢেকে পুলসিরাতের ওপরেই জবাই করে দেবে। আর তারপর বলবে যে এখন এই মওত তোমাদের উপর আর কখনোই আসবে না। তোমরা যেখানে আছো এখন তোমরা সেখানেই থাকবে। এখন তোমাদের দুজনের জন্যই এক অনন্ত জীবন। আই অ্যাম ভেরি মাচ শিওর যে আপনারা এই হাদিস আগেও শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে ওয়াদা করছি, আজ আমি এর থেকে এক খুবই শকিং ইনফরমেশন দিতে যাচ্ছি। আপনারা এই হাদিস শুনলেন, এখন আপনাদেরকে দুজন মানুষের কথা বলছি। কাতাদা ইবনে দাআমা রহমতুল্লাহ আলাইহি একজন তাবিঈ ছিলেন। তাবিঈ অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা ডাইরেক্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিজের ইলম অর্জন করেছেন। কাতাদা একজন তাবিঈ ছিলেন, আর তার হাফজা এক আনবিলিভেবল প্রকারের হাফজা ছিল। হাফজা অর্থাৎ মেমোরি। তার মেমোরির বিষয়ে একটা ঘটনা 9th সেঞ্চুরির এক বহু বড় কিতাব, আরবি কিতাব আত-তাবকাতুল কুবরাতে লিখিত আছে যে একবার কাতাদা রহমতুল্লাহ আলাইহি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহির কাছে এলেন, কিছুদিন তার কাছে থাকলেন, তার কাছ থেকে বহু হাদিস শিখলেন আর বহু সওয়াল করলেন, প্রশ্ন করলেন। এই ঘটনার পর বহু বছর কেটে গেল, আর তারপর আরও একবার বাই চান্স এই দুজনের দ্বিতীয়বার সাক্ষাৎ হলো। তো সাঈদ কাতাদাকে বললেন যে কাতাদা, আগের বারে তুমি আমাকে বহু প্রশ্ন করেছিলে, তো আজও কি সেই সমস্ত প্রশ্ন তোমার মনে আছে? তো কাতাদা বললেন যে জি, আমি আপনাকে এটা প্রশ্ন করেছিলাম আর আপনি তার এটা উত্তর দিয়েছিলেন। আমি আপনাকে ওটা প্রশ্ন করেছিলাম আর আপনি তার ওটা উত্তর দিয়েছিলেন। আর সঈদ চুপ করে বসে কাতাদার মুখ দেখতে থাকলেন, আর তারপর বললেন যে বিশ্বাস হয় না যে কাতাদা তোমার মতো একজন মানুষ এমনকি অস্তিত্বেও আছে। কাতাদা বলেন যে কোরআনের এমন কোনো আয়াত নেই যে যার বিষয়ে আমি কোনো না কোনো সাহাবীর কাছ থেকে কিছু না কিছু ইলম না শিখেছি। প্রত্যেক আয়াতের বিষয়ে আমি সাহাবীদের কাছ থেকে কিছু না কিছু অতি অবশ্যই শিখেছি। আর মজার কথা হলো যে কাতাদা তার নিজ রায় কখনোই দেননি। সেই একই 9th সেঞ্চুরির কিতাব আত-তাবকাতুল কুবরাতে আরও একটা ঘটনা লিখিত আছে যে একবার আবু হিলাল নামক আরও একজন স্কলার কাতাদাকে এমন কোনো একটা বিষয়ে প্রশ্ন করলেন যে বিষয়ে কাতাদার একিন ছিল না যে এর উত্তর কী। তো কাতাদা স্পষ্ট বলে দিলেন যে আমি জানি না। আবু হিলাল বললেন যে কাতাদা ঠিক আছে, তুমি জানো না, তোমার রায়টাই বলে দাও। তো তখন কাতাদা অবাক হয়ে তার দিকে তাকলেন আর বললেন যে আবু হিলাল, আমি 45 বছর ধরে কখনো নিজস্ব রায় দিইনি। আমি সবসময় সেটা বলেছি যা আমি সাহাবাদের কাছ থেকে নিজে শিখেছি। আর এই কাতাদা ইবনে দাআমা রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শেখা একটা কথা রেওয়ায়াত করছেন, যেটা এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি।
কিন্তু তার আগে কাতাদার বিষয়ে এত কথা স্রেফ এ কারণে বলে দিলাম, একদিকে তো আপনাদের ইলমের বৃদ্ধি ঘটবে, আর অন্যদিকে আপনারা জানতে পেরে যাবেন যে ইবনে আব্বাসওয়ালা এই রওয়ায়েত কতটা সিরিয়াস আর রিলায়েবল লোকেরা আমাদেরকে ট্রান্সফার করেছেন। আচ্ছা, কাতাদা রহমতুল্লাহ আলাহে ছাড়া অপর ব্যক্তি দ্বাদশ শতাব্দীর আরও একজন স্কলার ইমাম বাগবি রহমতুল্লাহ আলাহে। এখন জানি না আপনারা এই বিষয়টা কখনো নোটিস করেছেন কি না, কিন্তু যখনই কোনো কঠিন কনসেপ্টকে এক্সপ্লেন করতে হয়, তো প্রথমে আমি নিজে 2-3 দিন মেহনত করার পর সেটাকে সহজ শব্দে পরিবর্তিত করি, আর তারপর তা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করি, যাতে করে বিষয়টা আপনাদের সবাই বুঝতে পেরে যান। আর এমনই এক অভ্যাস ইমাম বাগবি রহমতুল্লাহ আলাইহেরও ছিল। তার খুব শখ ছিল যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা কিছু কঠিন বিষয় মজুদ আছে, সেগুলোর বিষয়ে সাহাবাদের আসার খোঁজা, অর্থাৎ সাহাবাদের ইরশাদ খোঁজা, আর তারপর সেই আসারের মাধ্যমে সেই মুশকিল বিষয়টাকে সাধারণ মানুষের জন্য সহজ ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করা। আর স্পটেড মেন্ঢেওয়ালা হাদিস ইমাম বাগভি ইবনে আব্বাস থেকে এক খুবই অসম রেওয়ায়েত নিয়ে এক্সপ্লেন করেছেন। আর এটা এক্স্যাক্টলি সেই একই রেওয়ায়েত যেটা কাতাদাও ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ সম্পূর্ণরূপে ভিন্ন এক চেনের সাথে ন্যারেট করেছেন, যার অর্থ হলো এটা যে ইবনে আব্বাসের এই কথা 100% অথেন্টিক হয়ে যায়। ইবনে আব্বাস বলছেন যে মওতকে আল্লাহ খাকি রঙের এক স্পটেড মেন্ঢের রূপে সৃষ্টি করেছেন। যে মানুষেরই মওত আসতে যাবে, এই মেন্ঢা তার কাছ দিয়ে চলে যায়, আর যার কাছে এই মেন্ঢার গন্ধ পৌঁছাবে, মওত তার পিছনে দ্রুত চলে আসে। আর সেখানে জীবন, হায়াত, জীবনকে আল্লাহ এক স্পটেড ঘটকির রূপে সৃষ্টি করেছেন। আর এটাই হলো সেই ঘটকি যার উপরে হযরত জিবরাইল আলাইহিসসালাম বসতেন। আর যে জিনিসের কাছ দিয়ে এই ঘটকি চলে যায়, সেখানেই সেই জিনিস তার জীবন পেয়ে যায়। মন দিয়ে শুনতে থাকুন। সূরা তাহাতে এক খুবই অসম আয়াত আছে। বেসিক্যালি সেই আয়াতের কনটেক্সটে একটা ঘটনা বর্ণিত হচ্ছে যে যখন হযরত মুসা আলাইহিসসালাম কোহে তুরে যান, তো পিছনে বনি ইসরায়েলের একজন ব্যক্তি সামরি সোনাকে গলিয়ে এমন একটা বাছুর তৈরি করে নেয় যার মুখ থেকে এক জীবন্ত গায়ের মতো আওয়াজ বের হতে শুরু করে দেয়। এই সমস্ত শব্দ আত-তাহার আয়াত নম্বর 85, 87 আর 88-এ আছে। এখন যখন মুসা আলাইহিসসালাম ফিরে এলেন, নিজের ভাই হারুনকে অভিযোগ করলেন যে হারুন, তুমি এদিকে বাধা দাওনি কেন? তারপর সামরির দিকে ঘুরে তাকে বললেন যে সামরি, এটা তুই কী করলি? তো তখন সামরি একটা দারুণ উত্তর দিল। আর তার এই উত্তর আয়াত নাম্বার 96-এ লিখিত আছে যে মুসা, আমি সেই জিনিসটা দেখে নিয়েছিলাম যেটাকে বাকি লোকেরা তা দেখতে পেত না। আর যেখান দিয়ে সেই জিনিসটা চলে গেল, তো সেখান থেকে তার পায়ের নিচের মাটি তুলে সোনার তৈরি এই বাছুরের মুখে ঢেলে দিলাম। আর তারপর এর মুখ থেকে জীবন্ত গায়ের মতো আওয়াজ বের হতে শুরু করলো। আর এই আয়াতের সমস্ত পুরাতন তফসিরে এক্স্যাক্টলি এটাই লিখিত আছে যে সামরি জীবনের সেই ঘটকিকে দেখে নিয়েছিল যার ওপর হযরত জিবরাইল আলাইহিসসালাম বসেছিলেন। আর সে ছুটে গিয়ে ঘটকির পায়ের নিচের মাটি তুলে নিয়েছিল, আর তা যার মুখে ঢুকিয়ে দেওয়ার কারণে সেই বাছুরটা একটা বেজান জিনিস আর এক জিন্দা মাখলুকের মাঝামাঝি অবস্থায় এসে আওয়াজ করা শুরু করে দিয়েছিল। অ্যামেজিং! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যে মওত এক স্পটেড মেন্ঢের রূপে হবে, আর তাহার 96 নম্বর আয়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আসরকে ভ্যালিডেট করছে যে বাস্তবিক পক্ষেই জীবন আল্লাহর একটা আদেশ, যা এক স্পটেড ঘটকির রূপে ঘুরে বেড়াচ্ছে, যার কাছ পর্যন্ত এই ঘটকির প্রভাব আর খুশবু পৌঁছে যাবে, সেই জিনিস কোনোভাবে জীবনের নিকটবর্তী হয়ে যায়। আর যেদিন সেই স্পটেড মেন্ঢেকে পুলসিরাতের ওপর জবাই করে দেওয়া হবে, সেই একই দিন তার সাথে মওতেরও চিরদিনের মতো মৃত্যু হয়ে যাবে। আর এখন এরপর থেকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে হায়াতের সেই ঘটকি এই কায়নাতের কোথায় কোথায় উড়ে যাচ্ছিল, কিন্তু এখন আপনাদেরকে একটা কাজ অতি অবশ্যই করতে হবে, আর তা হলো যে আপনারা এই ভিডিও লাইক করুন, যেটা ইউটিউবের শ্যাডো ব্যানিংকে কাটিয়ে উঠতে সাহায্য করবে।
আর এই ভিডিও বেশির বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, আর আপনারা নিজেরাও শেয়ার করতে থাকুন। আর ইনশাল্লাহ পরের এপিসোডে এই সিরিজ এক খুবই অসম ফেজে প্রবেশ করে যাবে। তো এখন আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।